এই হচ্ছে আজকে জমজমটি লাঞ্চের মেনু। ইলিশ মাছ ভাজা, মাটন কষা, এটা হচ্ছে কারি পকৌড়ি। এটা শেখা হয়েছে অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে। পাট পাতার ক্রিস্পি ক্রাঞ্চি বড়া, আলু ভাজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো এবং খবরের দিকেও চোখ রেখেছো, অ্যাজ ইন জিও পলিটিক্যাল নিউজ, স্পেশালি দ্য নিউজ কনসার্নিং আওয়ার নেশন ইন্ডিয়া অ্যান্ড দ্যাট রিডিকুলাস নেবার দ্যাট উই হ্যাভ উই কল পাকিস্তান। মাঝখানে কটা দিন এই বিষয়ে কোনো কথা বলিনি, তো তোমাদের মধ্যে একজন এক্সভিজে আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমার এখন কি ওপিনিয়ন, যে সিজ ফায়ার হলো, এই হলো সেই হলো। সরি, যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে মানে আমরা যে কতটা রিয়ালিটি থেকে দূরে সেটা আমি ভাবি। বিশেষ করে আমি ভেবেছিলাম যে ইন্ডিয়া উইল হ্যাভ দি আপার হ্যান্ড। হ্যাঁ, চায়নার সাপোর্ট পাবে পাকিস্তান, তবে ভারত পাবে ইউএসএর সাপোর্ট। কেননা জিডিপি ওয়াইজ চায়না বোধহয় মানে ইউএসএকে ছুঁই বোধহয় কয়েক বছরের মধ্যে ছুঁয়ে ফেলবে। আমরা এখন 4র্থ নম্বরে আছি, আমরা কয়েকদিনের মধ্যে জার্মানিকে টেক ওভার করবো, যে কিনা 3 নম্বরে আছে। তো আমি ভেবেছিলাম যে ফর আ ভ্যারাইটি অফ রিজনস, বাট ফর দিস রিজন স্পেশালি the Donald Trump administration is going to support the Modi government. Plus Donald Trump তো মানে নিজেও অনেকবার বলেছেন অ্যান্ড নরেন্দ্র মোদী যে আমরা দুজনে খুব ভালো বন্ধু। তো এই যে সিজফায়ারটা হবে এটা এটা আমার কল্পনার বাইরে ছিল এবং পুরো ব্যাপারটা নাকি মিডিয়েট করেছে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। উনি তো নিজের টুইটার অ্যাকাউন্টেও দিয়েছেন। তারপরে আমার আর কিছু মানে বলার মতো আর ছিল না। দ্য রিজন বিং, দেখো 7 তারিখ থেকে তো অ্যাটাকটা চালু করে ভারত অন দ্য টেররিস্ট অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সাপোর্টস টেররিজম অন পাকিস্তান সয়েল। আমরা কিন্তু পাকিস্তানের জমিতে যাইনি। এটা হচ্ছে আমাদের সেনার বক্তব্য, এটা হচ্ছে আমাদের সরকারের বক্তব্য, এটা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য, অ্যান্ড আই স্ট্যান্ড বাই দ্যাট। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল মিডিয়াও সেই ব্যাপারটাকে মেনে নিয়েছে, পাকিস্তানও মেনেছে। তবে পাকিস্তান বলছে যে আমাদের সেমন কিছুই ক্ষতি করেনি, আমাদের সিভিলিয়ানদেরকে মেরেছে, কিছু রানওয়েজ ক্ষতি করেছে। দেখো, রানওয়েজ ক্ষতি করেছে, রানওয়েজ তাড়াতাড়ি রিপেয়ার হয়েও যায়, তবে রানওয়েতে ক্ষতি আনা মানে তখন কিন্তু ওখান দিয়ে কোনো রকম বিমান, যুদ্ধ বিমান বলো, কোনো রকম বিমান বলো উঠতে পারবে না। সেটা একটা দিক হলো। ইন্টারন্যাশনাল মিডিয়া আবার বলছে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের দেশ থেকে যেটা বলা হয়েছে যে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট না করে, বিকজ উই আর নট টার্গেটিং পাকিস্তান আর্মি, উই আর টার্গেটিং টেররিস্ট হু হ্যাভ দেয়ার শেল্টার ইন পাকিস্তান। ওরা কি করলো, আমাদের দেশকে আক্রমণ করা চালু করলো, আমাদের সেনাকে, আমাদের সিভিলিয়ানদেরকে। এবং এটা তো একদম মানে খুল্লা পাকিস্তানি সেনারা করেছে। আমাদের অনেক নিরীহ সিভিলিয়ান আবার মারা গেল, এটাকেও মেনে নেওয়া যায় না। প্রথমে তো 25 জন 26 জন মারা গেল, ঘোড়া আরোহীকে 27 জন এখনও মারা যাচ্ছে সিভিলিয়ান। সেনাদের কথা তো আমি বাদই দিলাম, যেটা কিনা বাদ দেওয়ার কোনো কথা নয়। তাদের জীবনেরও কিন্তু মূল্য আছে। তারা যেহেতু সৈন্য, তারা নর্মাল সিভিলিয়ান নয়, তাদের জীবনের কোনো মূল্য নেই, বা তাদের পরিবার দুঃখ কষ্ট পায় না, কাঁদে না, এটা কিন্তু ভেবে নেওয়াটা একদম ভুল। তো আমি মানে বুঝতে পারলাম না যে কি হলো ব্যাপারটা। ইন্টারন্যাশনাল মিডিয়া যেটা বলছে, বাই দ্য ওয়ে, ভারত কিন্তু কোনো ব্যাপারটাকে কনফার্ম করেনি যে ভারতের কি ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাজ ইন মানে মিলিটারি ওয়াইজ। সেনা মারা গেছে সেটাকে স্বীকার করেছে, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা কিন্তু ভারত কনফার্ম করেনি। ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বলেছে আমাদের অন্তত একটা রাফায়েল গেছে, দুটোও যেতে পারে। আর পাকিস্তান বলছে আমাদের নাকি 5খানা যুদ্ধ বিমান গেছে। তো ফ্রেঞ্চ মিডিয়াও এই ব্যাপারটাকে কনফার্ম করেছে যে অন্তত 1খানা রাফায়েল তো আমাদের গেছে, যদি দুটো না যায়। তো তার মানে রাফায়েল একটা আমরা খুইয়েছি পাকিস্তানি ইডিয়েটগুলোর হাতে। তো এইরকম একটা ব্যাপার। এর মাঝখানে ট্রাম্পের ওই টুইট যে ওভারনাইট আমরা অনেক চেষ্টা করার পরে ব্যাপারটাকে মধ্যস্থতা এনেছি। এই আমেরিকায় কিন্তু, হয়তো ডোনাল্ড ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন না, এই আমেরিকায় কিন্তু পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মেরেছেন। আমেরিকা কোন হিসাবে এখন মরাল পুলিশিং করছে আমি বলতে পারবো না। ভারতীয় বা কেন মেনে নিল, কেননা ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপার এটা কিন্তু বাইল্যাটারাল। ইনফ্যাক্ট কাশ্মীরকে ঘিরে যেটা, সেখানে কিন্তু ভারত অন্য কারোর ইন্টারফারেন্স সহ্য করে না। প্রাইম মিনিস্টার মোদির স্পিচটা খুব মানে কি বলবো, তার খুব তাৎপর্য রয়েছে। উনি বলেছেন যে আমরা কোনো রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেলিংয়ের হাতে শিকার হব না। প্লাস 3 দিন যুদ্ধ চলার পরে নাকি পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমওকে ফোন করে বলেছে যে তোমরা থামাও। আর পাকিস্তান নাকি বিভিন্ন মানে বাইরেকার দেশদের কাছে মানে কি বলবো, হাতে পায়ে ধরছিল যে ব্যাপারটার মধ্যে প্লিজ তোমরা মিডিয়েট করো। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর স্টেটমেন্ট। কিন্তু এটাও ঠিক যে মানে মানে যদি আমাদের সেনার কথা আমরা বিশ্বাস যদি করি, এবং সেটা করাই উচিত, তাহলে পরে কিন্তু দিস ওয়াজ আ ভেরি গুড অপরচুনিটি টু টেক ব্যাক পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আর আমেরিকা এটা কেন করলো জানি না। ওদের কাছে কি এমন কোনো ইন্টেল ছিল যে পাকিস্তান আমাদের দিকে নিউক্লিয়ার ছুটবে? কেননা ভারতের কিন্তু এরকম কোনো ইচ্ছা ছিল না আমি জানি, কারণ ভারতের এই পলিসিটা রয়েছে যে মানে যতক্ষণ না আমাদের ল্যান্ডের সোভরেনিটির ওপর অ্যাটাক হচ্ছে, আমরা নিউক্লিয়ার ওয়েপন কারোর দিকে তাক করবো না। এবার যদি না আমাদের রেডারে ধরা পড়ে যায় যে ওখান থেকে নিউক্লিয়ার ওয়েপন ফায়ার করবে বা এরকম কিছু, তখন তো ঠিক আছে, একটা অ্যাজ এ রিটালিয়েটরি স্টেপ আমরা তখন সেই ব্যাপারটা নেব। তো আমার এখানে এটাই মতামত যে এখানে জিতলো কে? ভারত
ভারতের এটা জিত তো নয়, ভারত নয় হারেও নি, দিস ওয়াজ কাইন্ড অফ আ স্টেলমেট। কেননা ভারতের আরও অনেক বেশি ড্যামেজ ইনফ্লিক্ট করা উচিত ছিল পাকিস্তানের ওপরে। ওরা যে কাজটা করেছে বর্বরোচিত। হ্যাঁ, এবং মানে দেখো এইটা তো মানে মেন স্ট্রিম মিডিয়া কভার করে নিয়েছে পেহেলগাঁওয়ের ব্যাপারটা। এর আগে নাকি জম্মুতে নাকি একটা শিবের মন্দির রয়েছে, নামটা বললো আগের দিন, আমার ঠিক মনে পড়ছে না। আমাদের আর্মির যিনি চিফ উনি বললেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না। তখনও নাকি সেই মানে যে যাত্রীরা ছিল তখনও নাকি 2024 সালে নাকি তখন নাকি জঙ্গিরা মেরেছে। যাই হোক, অন্তত এটুকুন জেনে ভালো লাগলো যে অপারেশন সিন্দুর এখনও থামেনি। এটা মানে জাস্ট স্থগিত, পাকিস্তানের পরে কি করে সেটা দেখার। আর যেটা নিয়ে মানে কি বলবো, মানে ওখানকার যারা টেররিস্ট তাদের ফ্যামিলি মেম্বাররা মারা গেছে, তারাও টেররিস্ট। সেখানে পাকিস্তানের আর্মির মানে বড় বড় তাবড় তাবড় মাথারা, মানে হাই র্যাঙ্কিং অফিসাররা সেখানে তাদের ফিউনারাল অ্যাটেন্ড করছে, তারা শোক করছে, পালন করছে। এই তো হচ্ছে পাকিস্তান। এনিওয়েজ, চলো খাবার দাবারে ফিরি। তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে এতগুলো খাবার এখন গোগ্রাসে গিলবে, তারা গিয়ে সব ভারী ভারী কথা কেন? তো কখন বলবো বলো? আলাদা করে সবসময় ভিডিও বানাবো? এখনই বলবো। প্রথমে আমরা মনোনিবেশ করবো ইলিশ মাছ ভাজার ওপরে। এটা থাকতে তো অন্য কিছুর দিকে তাকানোটা গঠিত অপরাধ। ও লাভলি। আজকে তো নুন এমনিও নেই পাতে, প্লাস এটাতে তো নুন না নিলে খেতেই পারবো না। প্রথম গ্লাসটা এবার নিয়েই নিই। গরম গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর তেল, এটা কীরকম লাগবে বাঙালিকারে বলতে হয় অমৃত। তবে এই সমস্ত কথার মধ্যেও মাঝে মধ্যে কিন্তু আমি ওই কথা বলবো যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিলাম। ইডিয়েটগুলো, পাকিস্তানিগুলো টার্গেট করছিল আমাদের সিভিলিয়ান সেন্টারগুলো। ওদের নাকি একটা মিসাইল দিল্লির দিকেও টার্গেট করা হয়েছিল, যেটা কিনা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম মিডওয়েতে ইন্টারসেপ্ট করে ভেঙে দেয় মেরে। বুঝতে পারছো, যদি দিল্লির মতো একটা শহরে, যেটা কিনা আমাদের নেশনস ক্যাপিটাল, সেখানে যদি ওরকম একটা মিসাইল যেতে কি ক্ষতি হতে পারতো। আর ভারতের যদি কিছু ক্ষতি হয়ে থাকে এয়ার ডিফেন্সে, ঠিক আছে, ওরা পাবলিককে বললো না ফর অবভিয়াস রিজনস, যারা আমরা আরও বেশি ভয় না পেয়ে যাই, হ্যাঁ, যে কী হবে এরকম একটা যেন ব্যাপার না হয়। তবে ওদের যে চাইনিজ ইকুইপমেন্টগুলো রয়েছে পাকিস্তানের, আমাদের কিন্তু সেগুলো স্টাডি করা দরকার, যে ওগুলোর কী স্ট্রেংথ আছে। ঠিক আছে, আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদেরকে কেউ হারাতে পারবে না, এগুলো হচ্ছে ওভার জিঙ্গোইস্টিক সেন্টিমেন্টস। আমাদের অ্যানালাইজ করা দরকার যে আমাদের শত্রুপক্ষের স্ট্রেংথ কী আছে আর সেগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করতে পারি, জাস্ট লাইক ইন আ গেম অফ চেস। মাস্টার কথা নতুন করে আর কি বলবো, তাও বলছি, কারণ আমার সব ভিডিও সবাই দেখবে তার তো কোনো মানে নেই। মাছটার ওজন ছিল গোটা ইলিশ 1 কিলো 350, মানিকতলা বাজার থেকে কেনা। দাম নিয়েছিল অ্যারাউন্ড 1700 মতো কিলো। আর বলেছিল যে বাংলাদেশের মাছ। আর ওই বাংলাদেশ এই মানিতে তো ওরা সবাইকে হারিয়ে দেবে। ওদের এক্সিস্টেন্স ভারতের জন্য। আজকে ভারতকে যখন পারছে বাস দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এই মোহাম্মদ ইউনুসের আন্ডারে। আমি সরি যদি বাংলাদেশে এখন সাধারণ নাগরিক দেখে থাকো, তোমাদেরকে ঠেস দিয়ে বলছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। এই মাছটা অন্যবারের অনেক মাছের তুলনায় ভালো ছিল আর কি। পাট পাতা বড়া কামড় বসাই, একদম ক্রিস্পি কাঞ্চি, পাতলা পাতলা করে তৈরি করা। অমৃত অমৃত। একটা পালাক চাট দেয় না আজকাল অনেক বুফে রেস্টুরেন্ট, একদম সেরকম। অফকোর্স এটা চাট নয়, এর উপরে দই ফই এ সমস্ত কিছু যায়নি, বাট ইউ গেট মাই পয়েন্ট। সো ইয়াম। ম্যাসিভ হিট, এটা ম্যাসিভ হিট।
তবে এটা যা হয়েছে না, ব্যাপক হয়েছে। এই হচ্ছে অতনু রান্নাঘর চ্যানেলের কারি পকোড়া। ব্যাপারটা অনেকখানি ডেন্স হয়ে গেছে, দই গেছে এর মধ্যে, কারি পাতাতে গেছে এই বেসনের বড়াগুলো তৈরি করা। এরকম বড়া ফড়া কোফতা টোফতা জাতীয় জিনিস আমার খুব প্রিয়, তবে এর ভেতরে কিন্তু কোনো ড্রাই ফ্রুটস যায়নি, যেরকম নর্মাল কোফতাতে আমরা দিই আর কি। দেখি টেস্ট করে দেখি, নইলে তো বুঝবো না। আমি আন্দাজ করছি এটা অনেকটা একটা দক্ষিণ ভারতীয় প্রিপারেশনই হবে। কারি পাতা গেছে, টক দই গেছে, এগুলো তো দক্ষিণ ভারতীয় খাবারে বিশেষভাবে যায়। দেখা যাক ভাত দিয়ে খেতে কীরকম লাগে, শুড বি নাইস। শুকনো লঙ্কা তো গেছে প্রিপারেশনটায়, দেখতে পেয়েছিলাম একটা, এই যে শুকনো লঙ্কা। তোমাদেরকে একটা বড়া একটুখানি ডাইসেক্ট করে দেখাই, একদম প্লেন অ্যান্ড সিম্পল বেসনের বড়া। দেখি দুটো দিয়ে খেতে কীরকম লাগে। একদমই দক্ষিণ ভারতীয় খাবার, ভাত দিয়ে খেতে মন্দ লাগছে না। বড়াগুলো টকটক হয়েছে, অ্যাকচুয়ালি গ্রেভিটা তো টকটক, তার মধ্যে ছিল কারি পাতা ফ্লেভার খুব ভালো মাত্রায় রয়েছে। শুকনো লঙ্কা গেছে, তবে খুব একটা ঝাল হয়নি, দই থেকে টক হটটা আসছে, বেশ নতুনত্ব খেতে। ঠিক আছে, অতনু লিখেছেন শেফ অতনু যে এটা গ্রীষ্মকালের খুব ভালো খাবার। তো টক খাবার এরকম জাতীয় খাবার কিন্তু গ্রীষ্মকালে ভালোই যায়, এটাকে খুব একটা লাইট খাবার বলতে পারবো না, তবে হ্যাঁ মানে গরমকালের জন্য উপযোগী তো বটেই। লঙ্কাটাকে এবার সদ্ব্যবহার করতে হবে। সুজয় ক্রনিকাস চ্যানেলে যদি লঙ্কা না খাওয়া হয় তাহলে আর কি খাওয়া হলো বলো তো তোমরা একটু ভেবে। একটা ভালো রকম পকোড়া দিয়ে একটা জম্পেশ গ্রাস, এরপর তো এখনো মাটন রয়েছে, বড়া ফড়া দিয়ে যখন বাইক নিচ্ছি একদম চমৎকার। প্রিপারেশনটা বেশ ভালো। আমি খালি ভাবার চেষ্টা করছি যে ভাত ছাড়া আর কী দিয়ে যাবে। দক্ষিণ ভারতীয়রা কিন্তু বেশিরভাগ জিনিসপত্র কিন্তু এরকম করে মেখেই খায়, ওরাও কিন্তু ইডলিটা দেখবে যে সাম্বার ডালটা দেয় সেটা দিয়ে মেখে খেয়ে নেয়। তবে আমার কিন্তু প্রিপারেশনটা বেশ ভালো লেগেছে, পাতলা, খুব পাতলা, কোনো রুটি জাতীয় জিনিস দিয়েও মন্দ লাগবে না। ওভারঅল কারি পাকোড়ি হিট। সামনে থেকে দেখো মাটনের কষা, লাল রগরগে সানডে স্পেশাল মাটন উইদাউট এনি আলু, একদম বেঙ্গলি কষা যাকে বলে। তবে আজকে কিন্তু মাটনটা একটু অন্য জায়গা থেকে এনেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমিও দেখবো যে মাটনের কোয়ালিটি কীরকম। মাটনটা অতটাও বড় না যেটা অন্য দোকান থেকে আনি। অন্য দোকানে যে লোকটা বুচার আর কি, তার ব্যবহারটা আমার ঠিক লাগে না। ঠিক আছে, মাঝে মধ্যে ভালো কথাবার্তা বলে, মাঝে মধ্যে ট্যারা কথাবার্তা বলে, ওর জন্যই অন্য দোকানেও এক্সপ্লোর করছি। দেখা যাক, এই দোকানটা আমার বাড়ির আরও কাছে। যারা বউবাজারের সঙ্গে অবগত তারা হয়তো বুঝতে পারবে বললে পরে, যেখানে বউবাজার ছানাপট্টি সেই লাইনেই রয়েছে দোকানটা, বেঙ্গল মিট শপ। ভাতটা যে মাখছি তখনই কি সুন্দর একটা গন্ধ আসছে। আর এরকম মাটন দেখলে কোন বাঙালির মুখের হাসি চওড়া না হয়ে যায় তুমি বলো তো আমাকে। অল্প একটু নুন স্প্রিঙ্কল করব, বাস, তাতে ফ্লেভারটা আরও খুলে যাবে, দেখবে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। দেখতে যতটা রগরগে লাল, ঝাল ততটাও হয়নি, তবে আজকেরটা খেতে খুব ভালো হয়েছে। আই ডোন্ট কেয়ার ঝাল কতটা হয়েছে, দ্য অনলি থিং দ্যাট আই কেয়ার হচ্ছে খেতে কীরকম হয়েছে। আজকেরটা খেতে খুব ভালো হয়েছে, বলা যাবে না পাঁচশো হয়েছে, বলা যাবে নেই হয়েছে সেই হয়েছে। ইটস ভেরি টেস্টি, নাথিং টু কমপ্লেন। ভাত দিয়ে জমে গেছে, রুটি দিয়ে খেলেও মন্দ লাগতো না, লুচি দিয়েও ভালো লাগতো, সেরকম টাইপের প্রিপারেশন। ইটস ভেরি গুড। এটা ঠিক তেল কষা হয়নি, এটা নর্মাল কষা হয়েছে। আর একটুখানি যদি শুকিয়ে নেওয়া যেত হয়তো ব্যাপারটা সেই জায়গায় চলে যেত, বাট আই ডোন্ট কেয়ার, খেতে খুব ভালো হয়েছে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে এই যে ভালো ভালো খাবার খেতে পারছি, ঈশ্বরের কাছে প্রচণ্ড রকমভাবে কৃতজ্ঞ। নুনটাও ঠিকঠাক হয়েছে, ঝালটাও ঠিকঠাক হয়েছে। দেখো ঝাল তো আমি খেতে পারি, ওর জন্য আমার যত বেশি ঝাল হবে তত ভালো লাগে, মিষ্টি সেরকম যায় না। না বস, মাটনের কোয়ালিটি তো ভালো। রেড মিটের রেডের কালার থাকবে, কিন্তু আমরা তো অনেক জায়গায় খেয়েছি, আমরা তো জানি সবসময় সেই ব্যাপারটা সত্যি হয় না। তোমাদের কি মনে হচ্ছে রঙটা বলো? একদম গাঢ় পিঙ্কিশ না হলেও হালকাও নয়, প্রপার সলিড একটা পিঙ্কিশ হিউ রয়েছে। আমি ভেবেছিলাম আমি এতটা পিঙ্ক হবে আমি কিন্তু ভাবিনি। লেটস টেস্ট ইট আউট। একদম সুসিদ্ধ হয়েছে মাংস, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে,
টুকর না, মাংসটা ভালো কোয়ালিটির, খুব ভালো কোয়ালিটির মাংস। আমি তো পেছনের রান থেকেই আনি, বাট বয় ও বয় কি তৈরি হয়েছে জিনিসটা, যেরকম প্রিপারেশনটা ভালো সেরকম মাংসটা একদম টেক্কা দেওয়ার মতো। এক ঘর হয়েছে ব্যাপক। কিছু জিনিস হচ্ছে ক্লাসিক, সেগুলো কোনোদিন ক্লিশে হয় না। যেরকম রোববার দুপুরে মাংস ভাত, একদম পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স, টকও ঠিকঠাক হয়েছে, সেটা দই দিয়ে ম্যারিনেট করার জন্য। লাঞ্চটা পুরো একদম জমজমাটি হলো। চলো উপরে চলো, খাওয়া দাওয়া করে উপরে উঠে গেলাম। ওই একই কথা বলবো আর কি, মোটামুটি পাবলিক পারসেপশনে যে ব্যাপারটা কি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটুখানি মানে কি বলবো, পছন্দ করে যে ও মানে উনি লাইমলাইটে থাকবেন আর কি। হি ইজ দ্যাট কাইন্ড অফ আ পার্সোনালিটি, অনেকখানি ইগো আছে ওনার, তো উনি হয়তো পুরো ক্রেডিটটা নিতে চাইছেন, বাট ওনার অফিস থেকে মানে আমেরিকান প্রেসিডেন্টের অফিস থেকে কিছু একটা তো করা হয়েছে, যার জন্য এই ব্যাপারটা এরকমভাবে আর কি বলবো মাঝপথে থেমে গেল। আই ডোন্ট নো ফর দ্য বেটার আর ফর দ্য ওয়ার্স, কিন্তু আমি তো আমার দেশকেই বিশ্বাস করব আর কিছু ইন্টারন্যাশনাল মিডিয়াকে বিশ্বাস করব যারা কিনা নিরপেক্ষভাবে কাজটা করেছে। তো কিছু ক্ষয়ক্ষতি তো ভারতেরও হয়েছে, ভারতেরও কিছু সেনা মারা গেছে, পাকিস্তানে তো হয়েছেই। তো কেউ কেউ এটাও বলছে যে পাকিস্তানে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো নাকি খুবই মানে মিনিমাল, অ্যাজ ইন ওই রানওয়েগুলোকে তো রিপেয়ার করে নেওয়া যাবে, তারপরে বিভিন্ন নাকি মানে ছুটখাট নাকি মানে ক্ষতি হয়েছে, যেটা কিনা আমারও মানে মন মানতে নারাজ। কেননা আরে ভাই, ওরা বলছে নাকি মানে ভারতীয়রা না, ওরা বলছে মানে পাকিস্তানরা বলছে নাকি আমাদের সেনারা নাকি ওদের নর্মাল সিভিলিয়ানদের মেরেছে, এদিকে ওদের দামি নামি যে টেররিস্টগুলো আছে যারা কিনা একদম মানে ইন্টারন্যাশনাল ছাপ্পা মারা, তাদেরকে দেখা গেছে মানে ফিউনারেল অ্যাটেন্ড করতে অ্যালং উইথ হাইফাই পাকিস্তানি আর্মি মেন। তো যাই হোক, একরকম হলো এটা, বাট পাকিস্তান তো মানে কুকুরের লেজ, যে কোনোদিন সিধে হবে না, এদেরকে সিধে করতে হবে একদম মানে লাইন বাই লাইন সিধে করতে হবে। তারপর দেখো আমেরিকা পুরো ব্যাপারটা একটা মানে মিডিয়েট করলো পুরো ব্যাপারটা, তারপর IMF থেকে ওরা আবার $1 বিলিয়ন লোনও পেয়ে গেল ফর এনভায়রনমেন্টাল কজেস, সামথিং টু প্রোটেক্ট দ্য গ্রিন, এরকম কি একটা কজের জন্য IMF থেকে $1 বিলিয়ন আবার লোন পেয়ে মানে ভিক্ষে পেয়েছে বেসিক্যালি। এদিকে ওরা শাসানি দিচ্ছিল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করবার। তো কী যে হচ্ছে ঘোড়ার মাথায় কিছু বুঝতে পারছি না। এখান থেকে ওরা একবার শাসাচ্ছে ভারতকে যে ওরা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে দেবে, আরেকবার IMF ওদেরকে লোন দিল $1 বিলিয়ন ফর ইকোলজিক্যাল রিজনস। এই তো হচ্ছে ব্যাপার পুরো, মানে কী যে চলছে বিশ্ব জুড়ে কিছু জানি না। এনিওয়েজ, ভিডিওটা আশা করি মেড সাম সেন্স। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফর নাও দিস ইজ মিস্টার সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পারেটিভ।